ওকে, আচ্ছা আমাদের যদি আমরা বিএলসিতে দেখি, আমাদের মিডের পর 8 যে উইক ছিল ডেডলক, এই চ্যাপ্টারটা আমাদের শেষ। আফটার দ্যাট আপনার ব্যাংকার্স অ্যালগরিদমের চ্যাপ্টারটা ছিল, সেটাও শেষ। দেন মেমোরি ম্যানেজমেন্ট, এটাও শেষ, এই চ্যাপ্টারটাও শেষ। তারপর আপনাদের অ্যাসাইনমেন্ট ছিল, কোশ্চেন জমা দিয়েছেন, ভালো কথা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের নেক্সট একটা চ্যাপ্টার আছে মেমোরি ম্যানেজমেন্ট। মেমোরি ম্যানেজমেন্টের সাথে রিলেটেডই ভার্চুয়াল মেমোরি, ঠিক আছে? ভার্চুয়াল মেমোরি একটা স্লাইড আছে, আরেকটা আছে হচ্ছে আপনার মাস স্টোরেজ। এই দুইটা বাকি আছে। আজকে আমরা ভার্চুয়াল মেমোরিটা করব। আর এটাই আমাদের যেহেতু উইকের লাস্ট ক্লাস, নেক্সট উইকের ফার্স্ট ক্লাসে আমরা হচ্ছে মাস স্টোরেজ যেটা আছে সেটা দেখব। সো ভার্চুয়াল মেমোরি দিয়ে আমরা শুরু করি। চ্যাপ্টারটা ছোট, খুব একটা বড় না, ঠিক আছে? আর এটার মধ্যে কিছু অ্যালগরিদমস আছে। আমরা এই চ্যাপ্টারেও কিছু অ্যালগরিদম দেখব, কিছু থিওরি দেখব। সো দুইটাই আছে, থিওরিও আছে, অ্যালগরিদম আছে। থিওরি গুলোকে একবার ইগনোর করা যাবে না, আর অ্যালগরিদম গুলোকে তো অবশ্যই একসেপ্ট করতে হবে। তো এই টোটাল চ্যাপ্টারটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি নিয়ে। আচ্ছা, তো আমি ব্যাকগ্রাউন্ড, এটা অবজেক্টিভস ব্যাকগ্রাউন্ড এগুলো লেখা আছে, সো আমি এখান থেকে শুরু করি। আচ্ছা, ভার্চুয়াল মেমোরিটা কি আসলে? যদি আপনাদের কোশ্চেন করি যে বলেন তো ভার্চুয়াল মেমোরিটা কি, তো বলতে পারবেন কেউ? জাস্ট নিজের মতো করে বলেন। ম্যাম, ম্যাম ম্যাম একটা কথা বলি। হুম, বলেন। একটা কথা বলার কথা বলে চুপ হয়ে গেছে, কি হয়েছে বলেন তো? কি হলো? কে কিছু বলবেন? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আসলে কেউ একজন বলতে চেয়েছিল দিয়ে হয়তো বা বলছে না দেখে সবাই চুপ আছে, ভাবছে সে বলবে এরকম কিছু হ্যাঁ, আমি একটা। ওটাই ভাবতেছি যে সে বলবে। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস কন্টিনিউ করি, যদি কোশ্চেন আসে তো কথা বলবো না। আচ্ছা, ভার্চুয়াল মেমোরিটা কি বলেন তো কেউ একজন? মানে নিজেদের ভাষায় বলেন, প্রবলেম নেই। ভার্চুয়াল মেমোরি হচ্ছে এমন একটা মেমোরি যেটা আসলে কোনো অস্তিত্ব নাই, কিন্তু এটা ম্যাম হুম হুম, মিশাই বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, না কাছাকাছি আছে, ঠিক আছে। বর্তমান কম্পিউটার গুলাতে ম্যাডাম প্রচুর র্যামের দরকার হয়েছে। ম্যাম, হ্যাঁ, এটা হয়তো বা কোনো ভার্চুয়াল স্পেসিফিক মেমোরি এরিয়া নাই, হয়তো বা অপারেটিং সিস্টেম এটাকে প্রয়োজন অনুযায়ী ক্রিয়েট করে এরকম কিছু একটা। ম্যাম, হ্যাঁ, এমন একটা মেমোরি আঞ্জুমের যেটা কথাটা আসলে ঠিক আছে। বুঝতে যায় না, হুম, কিন্তু এটা একটা মানে মেমোরি আছে, ইলিউশন ক্রিয়েট করে এমন টাইপ কিছু। আচ্ছা, আপনাদের সবার সঙ্গে একসাথে একসাথে জোড়া লাগায় ফেলেন, এটাই হচ্ছে ভার্চুয়াল মেমোরি। যে যে দুটো পার্ট বললেন, ঠিক আছে, এই পুরোটা মিলাই হচ্ছে ভার্চুয়াল মেমোরি। আচ্ছা, ভার্চুয়াল মেমোরি কনসেপ্ট আসলে যদি আমি বলি যে আমার কি হচ্ছে, আমার র্যামটা তো আসলে ছোট, ঠিক আছে? আমার র্যামটার মধ্যে সব প্রসেসিং এট এ টাইম জায়গা হয় না। তখন ভার্চুয়ালি একটা মেমোরি ক্রিয়েট করা হয় ব্যাকআপ স্টোরেজ, মানে আমার হার্ড ডিস্ক থেকে। তখন সেটা আবার কাজ করানো হয়। তো এইটাকে বলা হচ্ছে ভার্চুয়াল মেমোরি, ঠিক আছে? আপনাদের সবার সঙ্গেই মোটামুটি ঠিক আছে, কিন্তু জোড়া লাগাই দেন, সবগুলা গুণ একসাথে হয়ে যাবে। তো এটা সোজা কথায় হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরি। আচ্ছা, আমি সবগুলো ওপেন করে রাখছি লক করে। হ্যাঁ, তো সোজা কথা এটাকে বলছে ভার্চুয়াল মেমোরি, যে আমার কোনো এটা আলাদা কোনো মেমোরি না, আলাদা কোনো মেমোরি আমি অ্যাটাচ করতেছি না। কিন্তু আমার র্যাম তো ছোট, আমার র্যামের মধ্যে সবগুলো একসাথে জায়গা হয় না। তো সেক্ষেত্রে আমি কি করি, যে আমার যে মেইন মেমোরি মানে ফিজিক্যাল মেমোরিটা থাকে, হার্ড ডিস্কটা থাকে, সেখান থেকে আমি কিছু একটা স্পেস নেই, আলাদা করে একটা মেমোরি ক্রিয়েট করি, সেখানে আমি আমার কাজগুলো করাই। তো এটাকেই বলা হচ্ছে ভার্চুয়াল মেমোরি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হয়, যে আমি অনেকগুলা প্রসেস একসাথে কাজ করতে পারতেছি, ইফিশিয়েন্ট ওয়েতে কাজ করতে পারতেছি।
আমি খুব জলদি কাজগুলো করতে পারতেছি। নর্মালি আমার যে ধরনের সুবিধা সমূহ আছে র্যামের জন্য, ভার্চুয়াল মেমোরির জন্য আমি সেই সুবিধাগুলো পাচ্ছি। সোয়াপ করতে পারতেছি, সোয়াপ করে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেস বাদ দিয়ে কাজ করাতে পারছি। আমার টাইমটাও কম লাগতেছে, প্রসেসিং গুলোর কাজগুলো তাড়াতাড়ি হচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনার ভার্চুয়াল মেমোরি কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়। ভার্চুয়াল মেমোরি ইমপ্লিমেন্ট করার হচ্ছে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ডিমান্ড পেজিং আর একটা হচ্ছে ডিমান্ড সেগমেন্টেশন। তো আমরা যদি পরের গ্রাফটা দেখি, পরের গ্রাফটা দেখি, দেখেন আমার এখানে একটা ভার্চুয়াল মেমোরি আছে, ঠিক আছে। ভার্চুয়াল মেমোরির পর এখানে আছে আপনার মেমোরি ম্যাপ। আমার ভার্চুয়াল মেমোরি আমি যখনই ক্রিয়েট করব তখন আমার একটা টেবিল থাকে, ঠিক আছে, যেটা ম্যাপিং করবে যে আমার আসলে কিভাবে কোন লিঙ্কটা ক্রিয়েট হয়েছে এটা বোঝানোর জন্য। এরপর আছে আমার ফিজিক্যাল মেমোরি, আর তারপরে আছে আমার যে সিলিন্ডারের মতো যে শেপটা, সেটা হচ্ছে আমার ব্যাকআপ স্টোরেজ। তো আমার কি হয়, যখন আমি ভার্চুয়াল মেমোরিটা ক্রিয়েট করব আমার আলাদা একটা টেবিল ক্রিয়েট করতে হবে, কারণ সেটা যে কোথা থেকে কোন লিঙ্কটা হয়েছে এই টোটাল জিনিসটা এই ম্যাপটার মধ্যে রাখা হয়। আর এটার সাথে আমি আমার মানে মেইন মেমোরি যেটা থাকে, ফিজিক্যাল মেমোরি যেটা থাকে যে র্যামের সাথে এটা কানেকশন বিল্ড আপ করি, আর এটা ব্যাকআপের সাথে একটা কানেকশন থাকে। তো এখানে শেয়ারিং এর কথাটা বলছে কিভাবে শেয়ারিংটা হয় জাস্ট। আচ্ছা, এখন আমি আসি, বললাম যে আমরা দুইটা ভাবে করি, একটা হচ্ছে ডিমান্ড পেজিং আর একটা হচ্ছে ডিমান্ড সেগমেন্টেশন। তো আমি যদি ডিমান্ড পেজিং এর কথা বলি, তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সোয়াপিং, ঠিক আছে। আমরা এর আগে সোয়াপ আউট সোয়াপ ইন ব্যাপারে পড়ছি না, যে সোয়াপ ইন সোয়াপ আউট ব্যাপারটা কিন্তু আমাদের কাছে খুবই মানে পপুলার একটা টপিক। সো এই ভার্চুয়াল মেমোরিতেও কি করা হয়, যখন আমার প্রসেসের জন্য কোনো কিছু নিড থাকে, যেমন নিড দরকার, ঠিক আছে, সেটাকে আমি সোয়াপ ইন করবো। ধরেন আমার প্রোগ্রাম বি এর জন্য কিছু আমার ডেটা দরকার, সেটা আমি মেমোরি থেকে সোয়াপ ইন করবো। আবার কি করব, যেগুলো দরকার নাই সেগুলো সোয়াপ আউট করব। এই যে সোয়াপ ইন সোয়াপ আউট করার যে প্রসেসটা, সেটাই হচ্ছে আপনার ডিমান্ড পেজিং বা ভার্চুয়াল মেমোরির একটা ওয়ে। এখন ডিমান্ড কথাটার মানে কিন্তু আমরা নর্মালি সবাই বুঝি, ঠিক আছে। ডিমান্ড কথাটা মনে হচ্ছে দরকার, নিড, চাহিদা। আমরা ইকোনমিক্স এখন সবাই পড়তেছি, ঠিক আছে, ডিমান্ডের সাথে সবাই পরিচিত। ইকোনমিক্সে ডিমান্ড ওয়ার্ডটা খুব বেশি প্রচলিত একটা ওয়ার্ড, ঠিক আছে। এক্ষেত্রেও বলতে পারেন ডিমান্ড পেজিংটা হচ্ছে যখন নিড হবে তখন আমি সেটাকে সোয়াপ ইন করবো, যখন দরকার নেই তখন সোয়াপ আউট করবো। মেমোরি তাহলে কি হচ্ছে, ইউজ করাটা ইজি হচ্ছে। এই যে সোয়াপ ইন সোয়াপ আউট করার প্রসেসটা, এটাই হচ্ছে আপনার ভার্চুয়াল মেমোরির ডিমান্ড পেজিং। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা করার ফলে আমার কি কি লাভ হচ্ছে। আমার লেস আইও নিডেড, আননেসেসারি কোনো মানে লাগতেছে না, আইও লিখতেছে না। লেস মেমোরি নিডেড, ফাস্টার রেসপন্স, খুব ফাস্ট রেসপন্স করতেছে। এরপর আপনার এটা কি মোর ইউজার ইউজ করতে পারতেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এই যে মেমোরিকে ভাগ করছি, আমরা এর আগে কিন্তু একটা চ্যাপ্টারে দেখেছি, আমরা এই যে ভাগ করছি এগুলোকে বলতেছিলাম সেগমেন্ট। খেয়াল আছে আমাদের লাস্ট যে মেমোরি ম্যানেজমেন্ট চ্যাপ্টারের মধ্যে আমরা সেগমেন্ট 0, 1, 2, 3, 4 এটা বলেছিলাম। এই সেগমেন্টটাকে আপনার পেজ হিসেবেও কনসিডার করা হয়, ঠিক আছে, এটাকে পেজও বলা হয়। যদি আমার কোনো পেজের রেফারেন্স মানে ইনভ্যালিড থাকে তখন সেটাকে অ্যাভয়েড করতে হবে, মানে সেটা আর কোনো কানেকশন বিল্ড আপ করবে না। আর যদি সেটা নট ইন মেমোরি থাকে, মানে মেমোরিতে নাই, তাহলে সেটা কি করব, মেমোরিতে নিয়ে আসবো, মানে আমার র্যামে নিয়ে আসবো। মেন কথা হচ্ছে ব্যাকআপ থেকে মেমোরিতে নিয়ে আসবো, এই কাজটা করব। ওকে, এরপর যদি বলি লেজি সোয়াপারের কথা, লেজি মানে বোঝাই যাচ্ছে অলস। যতক্ষণ তাকে প্রেসারাইজ না করবে তাকে সে কাজ করবে না, লেজি পিপলরা যেটা করা হয়, ঠিক আছে। লেজি সোয়াপারের ক্ষেত্রে একই, সে যতক্ষণ পেজটা নিড না হবে ততক্ষণ পর্যন্ত সে না সোয়াপ আউট করবে না সোয়াপ ইন করবে, যতক্ষণ পর্যন্ত কোনো কাজকর্ম কথা নাকে না বলা হবে। তো এটাকে বলা হচ্ছে লেজি সোয়াপার। আচ্ছা, সোয়াপার দ্যাট ডিলস উইথ পেজেস ইজ এ পেজার। তো এটা জাস্ট একটা স্টেটমেন্ট, মনে রাখেন, যেটা কি করে পেজের সাথে ডিল করে, যে সোয়াপার গুলা সেটাকে বলা হয় পেজার। আচ্ছা, এখন আমরা কিছু বেসিক কনসেপ্টের ব্যাপারে দেখি। আচ্ছা, সোয়াপারের কথা তো বললাম যে আমার কি হচ্ছে, যে সোয়াপ ইন করতেছে সোয়াপ আউট করতেছে। এখন কথা হচ্ছে যে আসলে এটা কিভাবে বুঝবে যে কোনটা সোয়াপ ইন করবো কোনটা সোয়াপ আউট করবো, ঠিক আছে। এই টোটাল জিনিসটা যেই বান্দা ডিটারমাইন করে তাকে বলা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট, ঠিক আছে। মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট এই টোটাল ফাংশনালিটিটা কি করে, ইমপ্লিমেন্ট করে। ইমপ্লিমেন্ট ডিমান্ড পেজিং, ডিমান্ড পেজিংটা ইমপ্লিমেন্ট করার জন্য মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট কি করে, ম্যাপিং ইউনিট, সরি মানে মেমোরি ম্যাপিং ইউনিট যে কাজটা করে সে ডিটারমাইন করে যে আসলে কোন পেজটা আমার দরকার, ঠিক আছে। তো ওই সেট অফ পেজকে সে ইমপ্লিমেন্ট করে ভায়া
ডিমান্ড পেজিং এর মাধ্যমে। ডিমান্ড পেজিং তোমার যখন দরকার হলো তখন আনবে, ঠিক আছে, কিন্তু কোন পেজটা দরকার সেটা আনবে, এটা ডিটারমাইন করে হচ্ছে মেমোরি ম্যাপিং ইউনিট। আচ্ছা, যদি এখন আমি যে পেজটা দরকার সেটা অলরেডি আমার ফিজিক্যাল মেমোরিতে আছে, ঠিক আছে, তখন সেটাকে বলা হবে হচ্ছে মেমোরি রেসিডেন্ট, কারণ সে বাসায় উপস্থিত আছে, ঠিক আছে। যেমন আমি আমার বিল্ডিং এ রেসিডেন্ট, এখন এমন হলো যে আমি আমার বিল্ডিং এ থাকি, মানে আমার বিল্ডিং এ না খুঁজে আমাকে আরেক বিল্ডিং এ খুঁজতেছে, তো সেক্ষেত্রে তো আমি ওই বিল্ডিং এর রেসিডেন্ট না। তো ইন দ্যাট কেস যদি সে ওই বিল্ডিং এর রেসিডেন্ট না হয়, মানে ওই মেমোরি রেসিডেন্ট না হয়, তাহলে আমি দুইটা কাজ করব। যখন তাকে এই মেমোরিতে নিয়ে আসবো তখন আমার দুইটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে মেমোরিতে আনার সময়, যে তার কি না হয়, প্রোগ্রামের কোনো বিহেভিয়ার যেন চেঞ্জ না হয়, অথবা প্রোগ্রামারদের নিডিং টু চেঞ্জ কোড, ঠিক আছে, উইদাউট প্রোগ্রামার নিডিং টু চেঞ্জ কোড, কোডেরও যেন কোনো পরিবর্তন না হয়। এই দুইটা জিনিস মাথায় রেখে আমার কি করতে হবে, ওই পেজটাকে মেমোরিতে ব্যাক করতে হবে। সো এভাবে হচ্ছে আমার মেমোরি ম্যাপিং ইউনিটটা কাজ করে। আচ্ছা, আমি আপনাদের বলেছিলাম যে আমরা কি করে, দেখেন এটা দেখি, আমরা একটা আমরা একটা টেবিল ইউজ করি মেমোরি ম্যাপিং, ঠিক আছে, টেবিল ইউজ করি। এই টেবিলটার মধ্যে আসলে কি কি থাকে, এই টেবিলটার মধ্যে ফ্রেম থাকে, তারপরে হচ্ছে ভ্যালিড ইনভ্যালিড কিছু বিট থাকে, এটাকে পুরাটাকে বলা হচ্ছে পেজ টেবিল, কিছু নাম্বারও দেওয়া থাকে, ঠিক আছে। তো সে যদি মেমোরি রেসিডেন্ট হয় তখন তাকে যে ভি দিয়ে ডিনোট করব, আর যদি সে মেমোরি মানে রেসিডেন্ট না হয় তখন তাকে আই দিয়ে ডিনোট করব। এটার মানে বোঝা হচ্ছে যে সে মেমোরিতে আছে কি নাই, এই ভ্যালিড ইনভ্যালিড বিট দিয়ে তাকে সিম্বলাইজ করা হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখন খুব একটা কমন একটা টার্মের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে পেস্ট ফল্ট। তো আগে আমরা এটা দেখি, যেমন আমি বললাম এই যে আপনার লজিক্যাল মেমোরিটা হয়েছে যে, ঠিক আছে, এটার সাথে এই যে এখানের সাথে লিঙ্ক ক্রিয়েট করা থাকে, ঠিক আছে, আর এটা ফিজিক্যাল মেমোরিতে থাকে। এখন দেখেন আমার এ নাম্বার, ঠিক আছে, এই নাম্বার যে পেজটা এটা আছে কি মেমোরির ফোন নাম্বার অ্যাড্রেসে, ঠিক আছে। তো দেখেন আবার লজিক্যাল মেমোরিতে 0 অ্যাড্রেসে আছে এ, তাহলে আমি 0 অ্যাড্রেসে যদি 4 লিখি, কারণ এটা কি মেইন মেমোরিতে আমার 4 এ আছে এইটা, তো সেটাকে আমি কি করব, যেটা ভ্যালিড, কারণ এটা এখন আমার রেসিডেন্টে আছে। এখন বাকিগুলো দেখেন বিটা মেমোরিতে নাই, সেজন্য এটা ইনভ্যালিড দেওয়া। এবার তারপরে সি এর কথা চিন্তা করি, সি হচ্ছে 2 নাম্বার ফ্রেমে, তো 2 নাম্বার ফ্রেমে আমি লিখলাম। এখন এটা মেমোরির কোথায় আছে, মেমোরির এটা আছে 6 নাম্বার পজিশনে, 6 নাম্বার পজিশনে লিখলাম, এটার লিঙ্ক খুঁজে পাওয়া গেছে, এর মানে এটা ভ্যালিড। আবার দেখেন 3 4 মানে ডি এর কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি, তাই এটা মেমোরিতে অবস্থান নাই। আফটার দ্যাট আমি 5 নাম্বারটা যদি দেখি, এফ আছে কি আপনার আমার মেইন মেমোরিতে 9 নাম্বার যে ঘরটায়, সেখানে, তো আমি 9 লিখলাম, এটা ভ্যালিড। তো এভাবে করে কোনটা ভ্যালিড কোনটা না ভ্যালিড, ইনভ্যালিড, আর কোনটার সাথে কোনটা লিঙ্ক ক্রিয়েট করা আছে সেই টোটাল রেফারেন্সটা এই পেজ টেবিলের মধ্যে থাকে। এটা হচ্ছে ফ্রেম, এটা হচ্ছে আপনার ফ্রেমের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো, এখানে হচ্ছে আপনার এই লজিক্যাল মেমোরি যে অ্যাড্রেসগুলো সেটা, আর ভ্যালিড বিট আর ইনভ্যালিড বিট বোঝানোর জন্য এই সাইডের এই পার্টটুকু। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা বললাম যে কিভাবে কোনটা কাজ করতেছে, কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড, কিন্তু এখানে কথা হচ্ছে ধরেন আমি কোনো একটা পেজ খুঁজতে চাইলাম, ঠিক আছে, কিন্তু সেই পেজটা আমি আসলে অ্যাক্সেস করতে পারলাম না বা খুঁজে পাইলাম না আমার মেমোরিতে। তো ইন দ্যাট কেস, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পেজ ফল্ট। আচ্ছা, একটু হোল্ড করেন একটা মিনিট। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বললাম যে আমি যখন কোন একটা পেজকে খুঁজবো, মেইন মেমোরি থেকে অ্যাক্সেস করা ট্রাই করব, কিন্তু সেটা কখন আমি মেমোরিতে খুঁজে পাবো না বা সেটা নাই, তখন সেটাকে বলে পেজ ফল্ট, ঠিক আছে। যদি পেজ ফল্ট হয় তাহলে অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে তার জন্য একটা ফ্রেম ক্রিয়েট করে সেই পেজটাকে ওই ফ্রেমের মধ্যে আনা, ঠিক আছে, ইনভ্যালিড যে আমার বিটটা সেটাকে ভ্যালিড বানানো। তো অপারেটিং সিস্টেম কি করবে,
যদি এটা মানে আমার ব্যাকআপ স্টোরেজেও না থাকে, ঠিক আছে, তাহলে সেটা অ্যাভয়েড করে দিবে, কারণ আমার তো মানে ব্যাকআপ স্টোরেজের মধ্যেও সেটা নাই। কিন্তু যদি এমন হয় জাস্ট নট ইন দ্য মেমোরি, মানে আমার র্যামের মধ্যে সেটা নাই, তো সেই ক্ষেত্রে কি করবে, সে একটা ফ্রি ফ্রেম খুঁজে বের করবে, ঠিক আছে, এই যে এরকম একটা ফ্রেম খুঁজে বের করবে যে কোন ফ্রেমের মধ্যে এটা জায়গা দেওয়া যায়, একটা ফ্রেম খুঁজে বের করবে। তারপর কি করবে, সোয়াপ করবে, যে যেটা দরকার নেই সেটার সাথে সোয়াপ করি, কারণ আমার এখন তো এই পেজটা দরকার। সোয়াপ করবে, সোয়াপ করার পর এখন সেটা কি করবে, আমার এই যে ফিজিক্যাল মেমোরিটা আছে এটার সাথে একটা লিংক ক্রিয়েট করে বলে দিবে যে এই ঘরটার মধ্যে এই অ্যাড্রেস, আমার এই পেজটা আছে, সেটা বলে দিয়ে সেখানে পেজ টেবিলে এটাকে লিখবে, লিখে ভ্যালিড বিট করে দিবে। আগে ইনভ্যালিড ছিল, এখন ভ্যালিড বিট করে দিবে। তারপরে কি করবে, আবার রিস্টার্ট করবে, তার কাজ করাটা হচ্ছে এখান থেকে স্টার্ট করে দিবে। তো এইভাবে নর্মালি আমার অপারেটিং সিস্টেম এই কাজগুলা করে, ঠিক আছে। যেমন ধরলাম আমি যদি এই পেজটা দেখি, যে আপনার কি হচ্ছে যে প্রথমে আমি এমটাকে আমার দরকার, ঠিক আছে, কিন্তু এটা তো এখন ইনভ্যালিড অবস্থায় আছে, ভ্যালিড অবস্থায় নাই, এমটাকে লোড করতে হবে। ইন দ্যাট কেস আমি কি করব, প্রথমে একটা ট্র্যাপ জেনারেট করব, এটাকে বলবো যে এটাকে ভ্যালিড করার জন্য সো আমি একটা ফ্রেম খালি লাগবে। সো আমি আগে একটা ট্র্যাপ জেনারেট করব। ট্র্যাপ বা এক্সেপশন, ইন্টারাপ্ট, এই কথাগুলো কিন্তু আমরা খুব কমনলি শুনছি এর আগে। সো একটা অপারেটিং সিস্টেমকে সে একটা ইনস্ট্রাকশন পাঠাবে যে একটা ফ্রেম খালি করো আর ব্যাকআপ স্টোরে দেখো সেটা আছে কিনা। সো সে সেটা চেক করবে, চেক করার পর সেটা কি করবে, এই যে ফিজিক্যাল মেমোরিতে একটা ফ্রি ফ্রেম খালি খালি করবে, ঠিক আছে, ফিজিক্যাল মেমোরিতে একটা খালি করবে, কারণ ওই যে সোয়াপ ইন সোয়াপ আউট করে খালি করার পর পেজ টেবিলের মধ্যে এটাকে আবার রিসেট করবে, মানে ইনভ্যালিড বিট থেকে সেটাকে ভ্যালিড বানাবে। আফটার দ্যাট ইনস্ট্রাকশনটা আবার রিস্টার্ট করবে। সো নর্মালি এই 6টা স্টেপের মাধ্যমে সে কি করে, একটা পেজকে মেমোরিতে আনে এবং তার যে পেজ টেবিলে ইনভ্যালিড বিটটা থাকে সেটাকে ভ্যালিড করে দেয়। আচ্ছা, এখানে ডিমান্ড পেজিং এর কিছু স্পেক্স লেখা আছে, এটা জাস্ট কিছু স্টেটমেন্ট, আপনারা পড়লেই বুঝবেন, তেমন কঠিন কিছু নাই। যে আমার কি করে, যে একটা পেজ টেবিলে থাকে ভ্যালিড ইনভ্যালিড বিট থাকে, ইনস্ট্রাকশন রিস্টার্ট হয়, সেকেন্ডারি একটা মেমোরি যেখানে আমি সোয়াপ ইন সোয়াপ আউট করতে পারি, জাস্ট কিছু আপনার স্টেটমেন্ট লেখা আছে, এটা আপনারা একবার পড়লেই বুঝবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা বললাম যে আমরা একটা ফ্রেম খালি করব, ফ্রেম খালি করে নিয়ে আসবো। এখন এমন হলো কোনো ফ্রেম খালি নাই, ঠিক আছে, কোনো ফ্রেমই খালি নাই। এখন আমি সেই ফ্রেমটাকে কিভাবে খালি করব, এটা হচ্ছে আমার কাজ। কারণ ফ্রেম যদি খালি না করি তাহলে আমি পেজটাকে জায়গা দিতে পারছি না, কারণ আমার একটা ফ্রেমের মধ্যেই তো আমার পেজটা রাখতে হবে। তো যদি কোনো ফ্রেম খালি না থাকে তো আমার ফ্রেমটাকে কি করতে হবে, খালি করতে হবে। তো আমার একটা ফ্রি ফ্রেম খুঁজে বের করতে হবে। ইফ দেয়ার ইজ এ ফ্রি ফ্রেম তাহলে আমি এটা ইউজ করতে পারবো, আর যদি ফ্রি ফ্রেম না থাকে তাহলে কি করব, পেজ রিপ্লেস করব। আর পেজ রিপ্লেস করে সেটাকে কি করব, একটা ভিকটিম ফ্রেম তৈরি করব, তারপরে সেটা দিয়ে কাজ করব। এখন এই যে বললাম যে পেজ রিপ্লেস অ্যালগোরিদমটা, এই পেজ রিপ্লেস অ্যালগোরিদম 3 টাইপের হয়ে থাকে, আপনাদের 3 টাইপের এখানে দেখানো হবে, আরো কয়েকটা টাইপ আছে, যে কিভাবে আমরা সেটাকে পেজটাকে রিপ্লেস করব আরেকটা পেজের সাথে, যাতে আমি ফ্রেমটাকে খালি পাই এবং নতুন একটা পেজকে আনতে পারি। এরপর কি করব, আমার ডিজায়ার যে পেজটা আছে সেটা সেই ফ্রি ফ্রেমের মধ্যে রাখবো, রাখার পর আপডেট করব টেবিল। আফটার দ্যাট আমি আমার প্রসেসিংটা স্টার্ট করব, ঠিক আছে। তো এই হচ্ছে এই কথা, যে একটা ভিকটিম ফ্রেম নিলাম, ঠিক আছে, ভিকটিম ফ্রেম নিব, এরপর কি করব, চেঞ্জ টু ইনভ্যালিড, ইনভ্যালিড হয়ে যাবে এখন, কারণ এখন আমি তো কিছু লোড করি নাই। আফটার দ্যাট আমি কি করব, আমার ডিজায়ার যে পেজটা আছে সেটা সোয়াপ ইন করব, সোয়াপ ইন করার পর আবার পেজটাকে রিসেট করব, যে এফ নাম্বার এখন ভ্যালিড, সেটা লিখে দিব। তো এইভাবে আমি একটা ফ্রেম খালি করব, খালি করে কাজ করব। এখন কথা হচ্ছে যে ফ্রেম যে খালি করব, এই খালি করার জন্য আমার কতগুলো অ্যালগোরিদম আছে। একটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট অ্যালগোরিদম, যেভাবে আমি ফ্রেমগুলো খালি করতে পারি। তারপরে আছে অপটিমাল। আফটার দ্যাট হচ্ছে আপনার লিস্ট রিসেন্টলি ইউজ অ্যালগোরিদম। এই 3টা ধরনের অ্যালগোরিদম আছে, এই 3টা ধরনের অ্যালগোরিদম এখন আমরা ইউজ করে দেখব। আচ্ছা, কেউ কি কোনো মেসেজ করলেন? রাইফুল, আচ্ছা জি ম্যাম, নেট কারেন্ট চলে গেছে তো সকাল থেকে, এখন মানে বুঝতে পারছি না কখন নেট চলে যায়, এই জন্য মেসেজ করে রাখলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, এখন আমরা হচ্ছে অ্যালগোরিদম গুলো দেখবো, ঠিক আছে, কোনটা কিভাবে কাজ করে। সবাই একটু মনোযোগ দেই এটার প্রতি, ঠিক আছে, কারণ প্রথমবারটা না বুঝলে পরে একটু ঝামেলা হয়ে যায় আপনাদের বুঝতে। তো আপনাদের যেটা বলবে যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের কথা যখন বলবে, আপনাকে এরকম একটা রেফারেন্স লিংক দিয়ে দিবে।
ঠিক আছে, একটা স্ট্রিং দিয়ে দিবে। সেই স্ট্রিং এ কয়েকটা নাম্বার থাকবে, যেমন এখানে যদি আমি কাউন্ট করি, এখানে আই থিঙ্ক 22টা নাম্বার আছে, ঠিক আছে। তো এরকম কিছু নাম্বার দিয়ে দিবে, কিছু আপনার ফ্রেম দিয়ে দিবে। এখন বলে দিতে পারে ফ্রেম 3টা 4টা 5টা হোয়াট এভার, এটা বলে দিবে যে কয়টা ফ্রেম দিচ্ছে। আর এইগুলো হচ্ছে স্ট্রিং, এটাকে আপনি পেজ বলতে পারেন, যে প্রত্যেকটা ডিজিট হচ্ছে একটা করে পেজ, আর ফ্রেম হচ্ছে 3টা খালি জায়গা। এখন আপনাকে বলবে ফাইন্ড আউট পেজ ফল্ট, পেজ ফল্টটা বের করতে। এখন পেজ ফল্ট হচ্ছে রুলসটা হচ্ছে নাম্বার অফ স্ট্রিং মাইনাস টোটাল পেজ হিট। এই কথাটা আমরা মনে রাখি, নাম্বার অফ স্ট্রিং, এই যে টোটাল নাম্বার অফ স্ট্রিং এখানে আছে 22টা, মাইনাস টোটাল পেজ হিট, পেজ হিট হচ্ছে কয়টা সেটা মাইনাস করতে হবে। আচ্ছা, এখন পেজ হিটটা কি এটা আমরা ম্যাথ করতে করতে বুঝবো। এখন দেখেন আমি এখানে কি করব, যে কয়টা আপনার ডিজিট আছে সবগুলোকে সুন্দর করে সাজায় লিখলাম, ঠিক আছে। লেখার পর এখানে যেহেতু আমাকে বলছে 3টা ফ্রেম, এই দেখেন 1 2 3, প্রতিটা ডিজিটের জন্য 3টা ফ্রেম, প্রতিটা ডিজিটের জন্য 3টা ফ্রেম, ঠিক আছে। এখানে 22টা ডিজিট, তো 22টা এইভাবে রয়েছে, সো প্রতিটা ডিজিটের জন্য 3টা করে ফ্রেম। যদি 4টা বলতো তাহলে নিচে আরেকটা বাড়াইতাম, তো যে কয়টা ফ্রেম বলবো সেই কয়টা নিচে একটা করে অ্যাটাচ করে দিবে। আচ্ছা, এখন কথা হচ্ছে পেজ হিটটা বের করব কিভাবে, এটা আমি বলতেছি, মাইনাস করে দিই। আমরা প্রথম নাম্বার থেকে শুরু করি। এটা হচ্ছে আমরা প্রথমে পড়তেছি ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো অ্যালগরিদম প্রয়োগ করব। ফার্স্ট ইন ফার্স্ট আউট আমরা খুব কমনলি আমরা এই অ্যালগরিদম ইউজ করি। এটার মানেই হচ্ছে এটা, যে প্রথমে আসবে তাকে প্রথমে বের করে দেব, সোজা কথা হচ্ছে এটা। তো এখানে ওই অ্যালগরিদমটাই, যে প্রথমে ফ্রেমে বসবে তাকে প্রথমে ফ্রেম থেকে বের করে দেব। তো এখন 7 দিয়ে শুরু করব, এইভাবে করে আমি প্রত্যেকটা ডিজিটে যাব। যখন আমি 7টাকে বসাবো, এখানে আমার খালি ফ্রেম আছে কয়টা, 3টা, তো আমি 7কে যে কোনো একটা ফ্রেমে বসাতে পারি, তো আমি শুরু থেকেই বসাবো, শুরু থেকেই বসাইলাম 7। এখন আমি আমার কার্সারটাকে সেকেন্ডে নিয়ে যাই। এখন এখানে দেখেন আমি প্রথমে বসেছি 7, এটা একটু থাকবেই। এখন আমার ঘর খালি আছে আর 2টা, এই 2টা ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে আমি 0 বসাই দিতে পারবো, তো আমি বসাই দিলাম সেকেন্ডে 0। ওকে, 0 বসানো শেষ। এবার আমি 3 নাম্বার ডিজিটে গেলাম। এখন প্রথমে আছে 7, তারপরে আছে 0। এখন আর একটা ঘরই খালি আছে, মানে একটা ফ্রেম খালি আছে, একটা ফ্রেমের মধ্যে আছে 1, আমি 1কে বসাই দিলাম, বসাই দিলাম। এখন থেকে হচ্ছে মেইন চিন্তা ভাবনা। দেখেন আমার 3টা ফ্রেমই কিন্তু ফিল আপ, দেখছেন 3টা ফ্রেমই ফিল আপ। এখন আমি কি বলছি, এটা হচ্ছে আমার একটা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। এখন কোনটাকে মানে কোনটাকে রিপ্লেস করব, যেহেতু এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, এক্স্যাক্টলি ফার্স্ট ইন ফার্স্ট আউট, তো আমার সর্বপ্রথম কি আসছিল 7, তাকে আমি রিপ্লেস করে দিব। তাকে রিপ্লেস করে তার জায়গায় 2কে বসাবো, তো এই 7-এর জায়গায় বসাবো 2, বাকি যে জায়গায় যে আছে তাকে সেই জায়গায় বসাই দিব, আর কোনো চেঞ্জ করব না। বুঝতে পারছি? আচ্ছা, এটা আরেকটা বোঝার আরেকটা টেকনিক আছে। আরেকটা টেকনিক হচ্ছে, যে সংখ্যাটা বেশি বার আছে সেই সংখ্যাটাকে রিপ্লেস করে দিবেন, এটাও মনে রাখতে পারেন। যেমন 7 আছে 3 বার, ওকে রিপ্লেস করছি, কিন্তু 0 ছিল 2 বার, ওরে রিপ্লেস করি নাই, 1 ছিল 1 বার। তো যে সংখ্যাটা বেশি আছে ওটা রিপ্লেস করে দিতে পারেন। দুইটার মিনিং এ সেম, আপনি যেভাবে মনে রাখতে পারেন, ইটস আপ টু ইউ। আচ্ছা, 2 বসালাম, এবার 0। আচ্ছা, এখন কথা হচ্ছে কোনটাকে রিপ্লেস করব। এখন সবাই বলবেন 0কে রিপ্লেস করব, কিন্তু 0কে রিপ্লেস করে বসাইতাছি কি, 0ই বসাইতাছি, 0ই বসাইতাছি। যখন রিপ্লেস করার পর সেম জিনিসটাই থাকে, ঠিক আছে, ইন দ্যাট কেস আমি এটাকে বলি হচ্ছে পেজ হিট। ব্যাপার কি, আজকে মাউস কাজ করতেছে বেশি, আমার থেকে বেশি অ্যাক্টিভ। এটাকে বলা হচ্ছে পেজ হিট। যখন আমার কোনো কিছু মানে আগের ফ্রেম আর বর্তমান ফ্রেমের মধ্যে কোনো কিছু চেঞ্জেস আসবে না, সেমই থাকবে, বিকজ অফ আমার যে ডিজিটটা আছে সেই ডিজিটটা অলরেডি আমার এক্সিস্ট করতেছে। ইন দ্যাট কেস সেটাকে বলা হবে পেজ হিট। তাহলে আমার এই যে এইটা হচ্ছে পেজ হিট, এটা হচ্ছে আমার পেজ হিট। বুঝতে পারছি? যখন আমার কোনো আগেরটার সাথে পরেরটা কোনো চেঞ্জ করতে হচ্ছে না, সেম ডিজিটই বসতেছে, তখন সেটাকে পেজ হিট বলবো। আচ্ছা, ঠিক আছে। আফটার দ্যাট আমি এখন 3 নম্বরে যাই। এখন বলেন কোনটাকে রিপ্লেস করব? 1কে। কেন 1কে রিপ্লেস করব? আচ্ছা ম্যাম, এখন তো 0 কে করবো, তো 0 অনেক বেশি। 0 তো আগে প্রথমে একবার করে ফেলছি না, এর আগেরটা না না না, এর আগেটা রিপ্লেস করি নাই, তো রিপ্লেস করে নাই, অলরেডি আছে দেখে আমি রিপ্লেস করি নাই। তাহলে 0 হবে ম্যাম। হ্যাঁ, যেটা অলরেডি আছে সেটাকে রিপ্লেস করব না, ঠিক আছে, সেমই লিখবো। তো এই জন্য আমার 0-র জায়গায় বসবে
আর 1 এর জায়গায় 1 থাকবে। আচ্ছা, এর পরেরটায় যাই এবার। এর পরেরটা বলেন তো কোনটাকে রিপ্লেস করব? 1 কে রিপ্লেস করব, রাইট? তাহলে এটা 3 বসবে, এটা 1 এর জায়গায় বসবে হচ্ছে 0। আচ্ছা, আফটার দ্যাট এবার 4 এ যাই। 4 এ যেয়ে বলেন তো কোনটাকে রিপ্লেস করব? ওকে 2 কে রিপ্লেস করব। 2 কে রিপ্লেস করে 4 লিখলাম, এটা 3, এটা হচ্ছে 0। আচ্ছা, এরপরে আবার আসি এখানে, বলেন কোনটাকে রিপ্লেস করব? 3 কে রিপ্লেস করব। বাকি সবাই বুঝতেছি তো? আচ্ছা, এখন 3 নাম্বার, এখন 3 তে আসলাম, কোনটাকে রিপ্লেস করব? 0 0 কে রিপ্লেস করব, করি। 0 কে রিপ্লেস করে লিখব 3। আচ্ছা, এবার আসি, আবার 0 তে আসলাম। এবার কাকে রিপ্লেস করব? 4 কে রিপ্লেস করলাম। 4 কে রিপ্লেস করে দিলাম, যা আর বাকি যা আছে তাকে সেই জায়গায় লিখলাম। আচ্ছা, এবার পরের ঘরটায় আসি। এবার কি করব? ওকে রিপ্লেস ম্যাম এবার এবার 0 কে ওকে রিপ্লেস করব। কেন করব? 3 অলরেডি আছে, এটা আবার পেজ হিট হয়ে যাবে। 3 দেখেন অলরেডি আছে, ইয়াকে না 3 অলরেডি আমার কাছে আছে। যেটা অলরেডি আছে সেটাকে আর আমি রিপ্লেস করব না, ঠিক আছে? যেটা অলরেডি আমার কাছে আছে। এটার আগের তার কাজ তো আমরা করছিল 4 কে রিপ্লেস করে 0। হুম, তারপরে তো আমার 2 আসতেছে আর বসাইবো 3, তার মানে 2 এর সাথে 3 রিপ্লেসমেন্ট হবে। না 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 না, সেম সংখ্যা। আপনার এটা ফ্রেমের তো পজিশনের সমস্যা নেই, আমি ইচ্ছা করলে এটাকে এখানেও বসাতে পারি। এই সংখ্যাটা ভিতরে থাকলে হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা ফ্রেমের মধ্যে থাকলেই হবে। আচ্ছা ম্যাম আপনি যে বলছিলেন সবচেয়ে বেশি বার যেটা থাকবে ওটার পরিবর্তে মানটা বসাবো, হ্যাঁ, তো ম্যাম এখানে তো 3 তো আমার 3 বার আছে, তাহলে আমি 2 3 বার আছে, 3 আছে 2 বার, তাহলে আমি 2টা চেঞ্জ করব না? না না, এখানে অলরেডি তো আপনার 3 আছে। যে যে সংখ্যাটা আমার আছে সেটাকে আর সেটার বদলে আরেকটা আবার লিখবো না। যেটা আছে তার বদলে আবার সেম সংখ্যাটা আমি লিখবো না। বুঝতে পারছি না। মানে যে এখানে দেখেন আপনি 3 আছে, এখন এই 3টা 3টা ফ্রেমের যে কোনো একটা ফ্রেমে থাকলেই হয়। যদি যে কোনো একটা ফ্রেমের 3টা ফ্রেমের মধ্যে যে কোনো একটা ফ্রেমেই থাকে, তাহলে আমি যেই আগের যেটা লিখছি সেটাই আবার ক্যারি করব। তখন সেটাকে বলা হচ্ছে পেজ হিট। সেম সংখ্যা থাকলে আপনি আর কোনো কিছু চেঞ্জ করবেন না। আর এই যে ফ্রেমের যে সিরিয়াল, এটা তো আসলে এভাবে সিরিয়াল মেনটেন করবে এমন কোনো কথা নেই। আপনি আগে ফ্রেম 2 তে বসান, তারপর 3 তে বসান, সমস্যা নাই তো। জি ম্যাম বুঝতে পারছি। ঠিক আছে, বুঝতে পারছি এবার? আচ্ছা, তাহলে আমি এখানে বসাবো হচ্ছে 0 2 3। এটা হচ্ছে আমার পেজ হিট। আরেকটা পেজ হিট হলো। আচ্ছা, পরেরটা বলেন এবার। পরেরটা তো পেজ 8 হইতাছে। হ্যাঁ, পরেরটাও পেজ হিটই হচ্ছে, কারণ পরেরটা অলরেডি 0 আমার কাছে আছে, তো পরেরটাও পেজ হিট। আচ্ছা, তারপরটা বলেন। তারপরেরটা পেজ 8 রাইট, হ্যাঁ, তারপরটাও পেজ হিট। তো সেম সংখ্যা দিয়ে তো আছে। তারপরটা পেজ 8 এটাও পেজ হিট, তো পেজ হিট হয়ে গেল আমার এটাও। আচ্ছা, এরপরে 1 পরিবর্তন করব। কাকে পরিবর্তন করব? 2 এর সাথে 2 এর সাথে পরিবর্তন করব, এক্স্যাক্টলি। তাহলে 0 1 আর 3। আচ্ছা, তারপরে এরপর 30 সাথে 3 এর সাথে কনভার্ট 3 এর সাথে কনভার্ট করব, তাহলে হচ্ছে রিপ্লেস করব, তাহলে 1 এখানে বসবে 2। আচ্ছা, তারপরে পেজ 6 হবে ম্যাম 0টা। বলেন। পেজ 6 পেজ হিট, রাইট, এটাও পেজ হিট। আচ্ছা, এটা হচ্ছে 2। হ্যাঁ, তারপরটা পেজ 6 আবারও পেজ হিট, তাহলে এটা হবে 0 আফটার দ্যাট 1 আফটার দ্যাট 2। আচ্ছা, কার মাইকে একটু প্রবলেম করতেছে বেশি মনে হচ্ছে? আচ্ছা, তারপরে 2 এর সাথে তারপরে হচ্ছে 2 এর সাথে আমি রিপ্লেসটা করব, ঠিক আছে? তাহলে আমার হবে 2 এর সাথে করব না, 0 এর সাথে করব। 0 বেশি তো, এই দেখেন ম্যাম 0 বেশি, 0 এর সাথে রিপ্লেস করব, তাহলে 7, এটা হবে 1, এটা হবে 2। আচ্ছা, তারপরটা হবে তাহলে 2 এর সাথে না 1 এর সাথে 1 এর সাথে 0 2। তারপরটা তারপরে 2 এর সাথে সাথে ম্যাম হ্যাঁ, তারপরটা 2 এর সাথে 1। শেষ। এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমার মনে হচ্ছে আমার মাউস বেশি সেনসিটিভ হয়ে গেছে,
হ্যাঁ, যে কাজটা করব এখন হচ্ছে টোটাল কয়টা পেজ হিট হয়েছে এটা কাউন্ট করব। ঠিক আছে, কয়টা হয়েছে কাউন্ট করি, 1 7টা 2 3 4 5 6 7, 7টা ইন টোটাল। 7টা পেজ, এখানে 2টা এখানে 4টা, 6টা আর এই যে একটা 7টা। তো জি, 7, হ্যাঁ 7টা আমার টোটাল পেজ হিট। এখন পেজ ফল্ট বের করতে হবে। আমি কি বলছিলাম যে এই টোটাল এখানে কয়টা ডিজিট আছে সবগুলা ডিজিট যোগ করবেন, এখানে 22টা। ডিজিট আছে 22টা। তো 22 থেকে আমি 7 মাইনাস করে দিব, কত হয়? 15 রাইট, 15। আপনাকে যদি বলে যে পেজ হিট বের করেন, এই যে এটা হচ্ছে অ্যান্সার, পেজ হিট হচ্ছে 15, পেজ ফল্ট হচ্ছে 15। আচ্ছা, এই জিনিসটা আপনারা এইভাবেও লিখতে পারেন। এখানে হচ্ছে যেটা পেজ হিট হয়েছে সেটা লেখে নাই আর কি, এখানে দেখায় নাই যে যেটা পেজ হিট হয়েছে এটা দেখায় নাই। এই যে ফ্রেম 1 2 3 তিনটা করে দেখাইছে। তো আপনারা এভাবেও করতে পারেন, ছক নিয়েও করতে পারেন, ইচ্ছা আপনাদের ইচ্ছা, যেভাবে ইচ্ছা করেন। মানে এটা ইচ্ছা, এটা যার যার ইচ্ছা, এই জন্য আমি এটা কারো ফোর্স করতেছি না যে এইভাবেই করতে হবে। হোয়াট এভার, একটা ম্যাথ করার হাজারো উপায় আছে। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে অপটিমাল অ্যালগরিদম। সেম স্ট্রিং ইউজ করব, 3টা ফ্রেমিং ইউজ করব। ঠিক আছে, এখন কিন্তু এটা বলছে অপটিমাল অ্যালগরিদম। তো এটা কিভাবে করব এটা আগে দেখি। চলেন, আবারও একই ছক তৈরি করছি, টোটাল হিট, টোটাল ফল্ট, পেজ ফল্ট যা আছে সব লিখলাম। প্রথমে যে কাজটা করছি যে প্রথমে একটা পেজ আসছে, সেটা আমি 3টা ঘর আছে যে কোনো একটা ঘরে বসাতে পারেন, আপনার ইচ্ছা। আপনি নিচের থেকে ফিল আপ করেন, মাঝখান থেকে ফিল আপ করেন, হোয়াট এভার। আমি শুরু থেকে ফিল আপ করতেছি, দেখতে সুন্দর লাগে, ঠিক আছে, আর করতেও সুবিধা। তারপরটা যাই, তারপরটা গেলে যে 7 0 ফ্রেম। এরপরটা যদি যাই 7 0 1, এই পর্যন্ত আমার কোনো চেঞ্জ নাই, এই পর্যন্ত যা আছে সব সেম। এখন হচ্ছে কথা, এই জিনিসটা হচ্ছে সবাই মনোযোগ দিয়ে একটু দেখেন। এখন হচ্ছে আমি ওই পেজটাকেই চেঞ্জ করব। ঠিক আছে, ওই ডিজিটটাকেই চেঞ্জ করব যে ডিজিটটা আমার এই স্ট্রিং এর মধ্যে অনেক দূরে অবস্থান করতেছে। যেমন এখানে 7 এর কথা যদি চিন্তা করেন, 7 আছে আবার কখন, 7 আছে আবার এইখানে যে, রাইট, এখানে যে আবার 7। আচ্ছা, 0 কথা চিন্তা করেন, 0 আছে এই ডিজিটের পর, ঠিক ইমিডিয়েট পরেই আছে। 1 এর কথা চিন্তা করেন, 1 আছে কোথায়, 1 আছে এখান থেকে যদি চিন্তা করি এইখানে। তো সবচেয়ে দূরে কোনটা? 1 7। এই যে 7 সবচেয়ে দূরে। ম্যাম 7 এর পরে 0 আর 1 তো আছে ম্যাম, নাকি প্রথম এটা থাকতে? প্রথম থেকে দেখবেন, ওকে, লাস্টে থেকে না, প্রথম থেকে দেখতে হবে। প্রথম থেকে এই সংখ্যার সবচেয়ে দূরবর্তী কি? 7 0 1 এর মধ্যে সবচেয়ে দূরে কে আছে? 7 আছে। দেখেন 2 এর সাথে সাথে 0 আছে, তার একটু পরে আছে 1, তারও একটু পরে আছে 7। 7 কিন্তু এই সংখ্যাটা সবচেয়ে দূরে আছে। তো ওই যে সংখ্যাটা সবচেয়ে দূরে থাকবে তাকে আমি রিপ্লেস করব। একটু পরে তো তাহলে 0 পড়তেছে, আবার পড়তেছে 1। সেটা পড়ুক, আমি প্রথম সংখ্যাটা কাউন্ট করব সাফকার। ঠিক আছে, প্রথমটা। হ্যাঁ হ্যাঁ, প্রথম 7টা কত দূরে আছে, প্রথম 1টা কত দূরে আছে, প্রথম 0টা কত দূরে আছে, এটা দেখবো। সবগুলা না, প্রথমটা দেখবো। তো এই ক্ষেত্রে দেখেন এই যে 0 ঠিক ইমিডিয়েট পরে আছে। 0 তো আমি বলতে পারি যে আরো আছে, আরো গুলা তো আমার চিন্তা করার দরকার নেই, আমি ঠিক পরের গুলা দেখবো। মানে প্রথম 0, 2 এর পর প্রথম 0 আছে এখানে, 2 এর পর প্রথম 1 আছে হচ্ছে এখানে। ঠিক আছে, তো যে সংখ্যাটা সবচেয়ে দূরে থাকবে স্ট্রিং এর মধ্যে সেটাকে আমি রিপ্লেস করব। তো এই ক্ষেত্রে আমি রিপ্লেস করব হচ্ছে 7 কে, তাহলে লিখবো যে 2 0 1 লিখলাম। এখন কথা হচ্ছে এবার পরেরটাই যাই। এবার পরেরটা কি হবে বলেন তো? পেজ হিট হবে, এই তো বুঝে গেছেন। তো এখানে পেজ যেহেতু সংখ্যাটা আছে 0 অলরেডি আছে, সেহেতু আমার এটা পেজ হিট। তারপরটা পরে আমরা কোনটা সবচেয়ে দূরে আছে? ম্যাম 1 আছে। সবচেয়ে, হ্যাঁ, কারণ 0 এই যে এখানে, তারপরে 2, তারপরে লাস্টে যে 1। তাহলে আমি 1 কে রিপ্লেস করে দেব। তাহলে 2 0 1 কে রিপ্লেস করে লিখবো 3 লিখলাম। আচ্ছা, এবার আসি এখানে পেজ হিট রাইট। নো চেঞ্জ ম্যাম। হ্যাঁ, কোনো চেঞ্জ নাই, তাহলে এটা হবে পেজ হিট। আচ্ছা, তারপরটা যাই, কোনটাকে চেঞ্জ করব? ম্যাম 0 চেঞ্জ হবে। 0 চেঞ্জ হবে, কারণ এই যে 2 আর 3 একদম পরপর সিরিয়ালি আছে, 2 3 0।
সিরিয়ালি আছে, তো আমি 0 কে চেঞ্জ করে দিব, 0 কে চেঞ্জ করে 0 এর জায়গায় 4টা লিখবো, তো লিখে দিলাম। আফটার দ্যাট বসে যাবে, নো চেঞ্জ। নো চেঞ্জ এর মানে এটা হচ্ছে পেজ হিট। আচ্ছা, তারপরে হচ্ছে চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না, এটাও পেজ হিট। আচ্ছা, আফটার দ্যাট এবার কাকে চেঞ্জ করব? ফোর কে চেঞ্জ করব, কারণ 4 আর লিস্টেই নাই। ঠিক আছে, তাহলে 4 হবে, 4 মানে এটা লিস্টেই নাই। হ্যাঁ, এটা ইনফাইনাইট দূরে আছে, অবস্থান করতেছে, তো আমি 4 কে চেঞ্জ করে দিলাম, 4 কে চেঞ্জ করে 0 লিখে দিলাম, তারপর হচ্ছে 3। আচ্ছা, এরপর নো চেঞ্জ। হ্যাঁ, তাহলে পেজ হিট। আচ্ছা, এরপর চেঞ্জ হবে না ম্যাম। চেঞ্জ হবে না, সো ইন দ্যাট কেস যা আছে তাই লিখে দিলাম। তারপর ম্যাম 3ও চেঞ্জ হবে না। তারপরেরটা হচ্ছে, তারপরে দুইটাই চেঞ্জ হবে না, না ম্যাম। দুইটাই চেঞ্জ হওয়ার কথা না। ঠিক আছে, সো আমি এটা এক কাজ করি, কপি করে বসাই দিই। দুইটাই চেঞ্জ হলো না। এরপর 1 এ আসলাম, কোনটা চেঞ্জ হবে? 3 চেঞ্জ হবে, রাইট? 3 চেঞ্জ হবে। তাহলে হবে 2 0 আর এটা হবে 1। আচ্ছা, তারপরে চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না, তাহলে আমি এটা কাজ করি, এখানে বসাই দিই সেম, 2 0টা চেঞ্জ হবে না। কারণ 2 অলরেডি তো আছে, তাহলে এটা হবে পেজ হিট, তাই তো? জি ম্যাম। আচ্ছা, তারপরে 0টা সেম বসে যাবে। তাহলে এটাও পেজ হিট বলতে পারি। আচ্ছা, তারপরে 1টা অলরেডি আছে ম্যাম, ফ্রেজ হিট। পেজ হিট। আচ্ছা, বসাই দিলাম। তারপরে এবার তো 7, 1 আছে 0, তাহলে ম্যাম 7টা 3 হবে। 2 তে রিপ্লেস। 2 রিপ্লেস হবে, 2 2 এটা 2। রিপ্লেস হবে, তাহলে জি ম্যাম। 7 0 আর 1। বাকি দুইটা নো চেঞ্জ। তারপর বাকি দুইটা রিপ্লেস হবে, বাকি দুইটা কি হবে সাফকাত? মানে পেজ হিট হয়ে যাবে। হ্যাঁ, পেজ হিট হয়ে যাবে। তো বাকি দুইটা আমি বলতে পারি যে বাকি দুইটা হচ্ছে আমার সেমই থাকবে, কারণ এই দুটোটাই হচ্ছে পেজ হিট। জি ম্যাম। আমি দুটি রেড মার্ক করে দেই। আচ্ছা, এখন বলেন পেজ ফল্ট কয়টা, পেজ হিট কয়টা হয়েছে? কালার আছে 1টা 2টা 3 4 5 6 7 13টা মনে হচ্ছে। আচ্ছা, কাউন্ট করি। 13 ম্যাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, রাইট? তো 13টা হচ্ছে আমার পেজ হিট। আফটার দ্যাট তাহলে পেজ ফল্ট কত হবে? যেহেতু স্ট্রিং আমার 22টা মাইনাস 13 কত হয়? 9 ম্যাম। এক্স্যাক্টলি। তো আমার এখানে পেজ ফল্ট হচ্ছে 9। এটা হচ্ছে আমার অপটিমাল অ্যালগরিদম। আচ্ছা, এবার লাস্ট একদম অ্যালগরিদম, এটা এই যেভাবে লিখছে ওনারা, আপনারা এইভাবে লিখতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে লিস্ট অ্যালগরিদমটা। আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউটটা যেভাবে করলাম, লিস্টটাও কাইন্ড অফ সেম, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। ম্যাম লাস্টেরটা প্রথমে বাদ দেব। না না, জিনিসটা এরকম না। এবার দেখলেই হয়ে যাবে, ঠিক আছে? প্রথমে শুরু করি 7, তারপরটা হবে কি 7 0। এটা যা আছে তাই, যেহেতু আমার যতক্ষণ ফ্রেম ফিল আপ না হয় ততক্ষণ পর্যন্ত কোনো অ্যালগরিদম আসলে প্রয়োগ করা যায় না, ওইরকম, যতক্ষণ আমার ফ্রেম ফিল আপ না হয়। এবার আসি এখানে। আচ্ছা, এবার কোনটাকে রিপ্লেস করব? ফার্স্ট ইন ফার্স্ট আউট মতোই, যেটা বেশি সংখ্যক আছে সেটাকে রিপ্লেস করে দেব। 7 কে। আচ্ছা, 7 ম্যাম। 7 কে রিপ্লেস করে দিলাম, 0 1। আচ্ছা, তারপরে কি হবে? পেজ 4। পেজ ফল্ট না, হিট। হিট। হ্যাঁ, হিট হবে। এখন হচ্ছে কথা, এখন কথা শুরু করি যে এখানে কোন জায়গায় কিসের থেকে চেঞ্জ। এখন যদি আপনি 3 থেকে বসান, কার জায়গায় বসাইতেন বলেন তো? 0 ম্যাম আমি 7 এর জায়গায় তো বসাতাম, এখন আমি কি করব? 1 এর জায়গায়। না, আপনি 0 এর জায়গায় বসাইতেন। নরমালি যদি ফার্স্ট ইন ফার্স্ট আউটের কথা চিন্তা করি, আমি কিন্তু 0 এর জায়গায় বসাইতাম, কারণ 0 আছে 4 বার, 2 2 বার আর 1 3 বার। কিন্তু কথা হচ্ছে এখন আমার 0টাকে কাউন্ট করতে হবে, 0 এখান থেকে শুরু হয়েছে, আমি এটা ধরে নিব।
যে 0 আমার এখান থেকেই শুরু, 0 এর আগে আর ছিল না, এটা আমি বোল্ড করে দিই। 0 আমার এখান থেকেই শুরু, 0 এর আগে আর ছিল না। ঠিক আছে, পেজ হিটের পর থেকে এর আগে কোনো 0 ছিল না, তাহলে আমার 2 বার, 0 একবার, আর 1 আছে 3 বার, এটা কাউন্ট করতে হবে। যখনই পেজ হিট হবে এবং যার কারণে পেজ হিট হয়েছে, ঠিক আছে, সেটাকে আমি ধরেন হিরো বললাম, যে আমার 0 হচ্ছে এখানে হিরো, এই হিরো থেকে আবার 1 কাউন্ট করা শুরু করবো। আগের গুলো আর কাউন্টে নিব না, আগের গুলো মনে করবো কিছু বসাইনি, অন্য কিছু বসাইছি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে 2 বার, 0 একবার, 1 3 বার। হ্যাঁ, তো এখন যদি আমি চেঞ্জ করি তাহলে কাকে চেঞ্জ করে দিব? এককে চেঞ্জ করে দিব। তাহলে আমি এটা বসাই দেই 3, তারপরে হচ্ছে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 রাইট 2, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে 3, রাইট 3 বসাইলাম। এবার হচ্ছে আমি তারপরেটা যাই আবারও, এটা কি হবে? পেজ হিট হবে। হ্যাঁ, তাহলে আমি এখানে বসাই দেই। এখন কথা হচ্ছে আবারও একই কথা, হিরোকে এখানে 0 হিরো, তো 0 কে আমি একটু আলাদা ডিফারেন্সিয়েট করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। 0 কে আমি এই তো সবুজ কালার করে দিলাম এটাই। আচ্ছা, তাহলে আমি এখন কি মনে করব? 0 একবার, 2 আছে 3 বার, 3 আছে 2 বার, 2 4 বার, হ্যাঁ 2 4 বার। ঠিক আছে, এখন 4 যখন বসাবো কাকে রিপ্লেস করে বসাবো? 2 কে রিপ্লেস করে বসাবো, তো বসাই 4। তারপর এখানে হ্যাঁ এখানে হচ্ছে 0, আর এখানে হচ্ছে আমার 3 বসাই দিছি। এবার তারপরটা যাই, এরপরে 3 কে রিপ্লেস, এরপর রিপ্লেস করব হচ্ছে 3 কে, কারণ আমার 0 আছে 2 বার, 4 আছে 1 বার, আর 3 আছে 3 বার। ঠিক আছে, তো আমি কাকে রিপ্লেস করে দিলাম? আমি এখানে আপনার 3 কে রিপ্লেস করে দিব। 3 কে রিপ্লেস করে বসাবো হচ্ছে 2, বসাইছি। এইবার আবার আসি এখানে, বলেন এখন কত লিখবো? 0 কে রিপ্লেস করব, 0 কে রিপ্লেস করব। হ্যাঁ, কারণ 0 এখন 3 বার হয়ে গেছে, তো 0ই সবচেয়ে বেশি বার আছে। 4 3 2, আফটার দ্যাট 2 বসাই দিলাম। আচ্ছা, এবার আবার আসি, কাকে রিপ্লেস করব? 4 কে রিপ্লেস করব, তাহলে হবে 0 3 2। আচ্ছা, এরপর হচ্ছে আমি আবার এখানে যাই। এখন কথা হচ্ছে কোনটাকে? পেজ হিট। হ্যাঁ, পেজ হিট হয়েছে, তাহলে আমি এখানে বসাই দিই পেজ হিট, যেহেতু বসাই দিলাম। এবার হিরোকে 3 হিরো, তো আমি 3 কে একটু আলাদা করে দেখাই দিই এখানে, যে আমার 3 যেহেতু হিট হয়েছে, 3 কে আরেকটা কালার দিয়ে দিই, ব্লু কালার দিয়ে দিলাম। আচ্ছা, 3 আমার হিরো আর কি। তো এখন আমি পরেরটা যাই, আবার কি লিখবো? 0 পেজ হিট, পেজ হিট হয়েছে এখানেও। আচ্ছা, এবার হিরো কি? 0 রাইট, এবার হিরো হচ্ছে আমার 0। তো এই 0 কে এটা খেয়াল রাখতে হবে, এখন 3 আছে 2 বার, কিন্তু 0 হয়ে গেল কত? একবার। এই যে পরপর যখন হিটটা হয় তখন অনেকে আমরা কি করব, একটু প্যাচ লাগাই ফেলি, অনেক সময় দেখা যায় একটু প্যাচ লাগাই ফেলি, যে পরপর হিরোর ক্ষেত্রে আমার মনে থাকে না যে কোনটা আসলে কি। আচ্ছা, তারপরটা কথা চিন্তা করেন, এরপরেরটা আবার হিট, আবার হিট, তো এটা বুঝতে পারছি। এখন আমার এই ক্ষেত্রে হিরো কি? 3 এই ক্ষেত্রে হিরো 3। তো এই জিনিসটা আবার মাথায় রাখতে হবে যে এই ক্ষেত্রে হচ্ছে হিরো আমার 3। তো এটা আপনারা কোনো সংকেত দিয়েও মাথায় রাখতে পারেন, অথবা অন্য কোনো মাধ্যম ইউজ করেও মাথায় রাখতে পারেন। এটা আপনাদের টোটালি আপনাদের উপরে ডিপেন্ড করে যে আপনারা কিভাবে মনে রাখতে চান। আচ্ছা, এরপর 2 তে যাই। এবার হিট, আবারও হিট, ঠিক আছে, কিন্তু এবার হিরো কি? এবার 2 এবার 2 হচ্ছে হিরো। তো এই জিনিসটা আবার খেয়াল রাখবেন যে কখন কার জন্য হিট হচ্ছে। আমি এটাকে চেঞ্জ করে দেই, এটাকে কালার করে দিলাম। আচ্ছা, তারপরটা যাই। এবার কাকে চেঞ্জ করব? এবার বলেন। 0 কে, কারণ 0 আছে 3 বার। ঠিক আছে, এই যে অনেকের মনে হতে পারে ম্যাম 2 তো অনেকবার হয়ে গেছে, 2 কে চেঞ্জ করব, বা 3 তো অনেকবার হয়ে গেছে, 3 কে চেঞ্জ করব না। কাউন্ট করা হবে যে সে লাস্ট কখন হিরো ছিল তারপর থেকে। ঠিক আছে, সো ইন দ্যাট কেস 0 আছে 3 বার, 3 আছে আমার 2 বার, আর 2 তো ওই যে একবার লিখছি, এখন আবার লিখলাম। আচ্ছা, এবার ম্যাম এটা আরেকবার একটু বলেন তো, লাস্টের কি কথাটা। বললেন লাস্ট? জি ম্যাম। আচ্ছা, লাস্টের কথাটা এখন হচ্ছে যখন আমি এই যে 1টাকে বসাবো, রিপ্লেস করব কারো জায়গায়,
সেই ক্ষেত্রে আমি কোনটাকে কোন জায়গায় বসাবো? যেমন এখন অনেকে বলতে পারেন ম্যাম 3 তো এখানে অনেকবার আছে বা 2 তো অনেক বেশি বার আছে, 2 এর জায়গায় কেন আমি 1 কে বসাইলাম না? কেন বসাবো না? কারণ যখন সে লাস্ট হিরো হয়েছে, যেমন 0 লাস্ট হিরো হয়েছিল এখান থেকে, 3 লাস্ট হিরো হয়েছে এই পোর্শন থেকে, আর 2 লাস্ট হিরো হয়েছে এখান থেকে। সো এখান থেকে কিন্তু 0 এর জন্য 1 2 3 কাউন্ট করব। 3 এর কাউন্ট শুরু হবে 3 এখানে একবার, এখানে দুইবার, আর 2 কাউন্ট হবে এখান থেকে, সে একবার লেখা হয়েছে। সো লাস্ট যখন সে হিরো ছিল তখন থেকে তারটা কাউন্ট করব। এর আগে যতবারই সে লেখা থাকুক তার আর কাউন্ট হবে না, তার ওই গুণা মাফ। ঠিক আছে, ওই গুণা মাফ, এখন থেকে আবার পাপ শুরু। তো এই চিন্তা করে আমরা কি করব, তাকে রিপ্লেস করে দেব। যেমন 0 লাস্ট হিরো ছিল এখানে, তো 0 কে যদি কাউন্ট করি 1 2 3, তিনবার 0 আছে। 3 লাস্ট হিরো ছিল এই রোতে, তো এখানে যদি চিন্তা করি 1 2, আর 2 কে যদি চিন্তা করি 2 হিরো হয়েছে এই যে একদম লাস্টে। ঠিক আছে, তো তাকে যদি কাউন্ট করি 1, তো এখানে যদি কাউকে রিপ্লেস করা যায় তাকে রিপ্লেস করব 0 কে, কারণ 0 সবচেয়ে বেশি সংখ্যক বার আছে। এই চিন্তা করে। বুঝতে পারছি তিথি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরটা এবার ম্যাম এখানে যদি ম্যাম 0 আর 2 ম্যাম সমান সংখ্যক বার থাকতো তখন আমরা মানে কোনটা রিপ্লেস করতাম? আচ্ছা, যদি সমান সংখ্যক বার থাকে তাহলে আপনি যে কোনো একটা চেঞ্জ করতে পারেন। আচ্ছা ম্যাম। আচ্ছা, এবার কথা হচ্ছে আমি বসাইলাম কত 1 1 3 2 1 3 2, কারণ আবারও তো পেজ হিট। হ্যাঁ, পেজ হিট। এবার হিরো হচ্ছে 2, তাহলে 2 কে আবার লিখলাম যে 2 হচ্ছে হিরো আমার। আচ্ছা, তারপরে যাই, এবার কোনটাকে রিপ্লেস করব? 3 কে রিপ্লেস করব। তাহলে 3 কে রিপ্লেস করে দেই। 3 কে রিপ্লেস করে লিখবো 0, আর 2 এর জায়গায় 2 বসলো। আচ্ছা, তারপরে হচ্ছে আবারও পেজ হিট। পেজ হিট হচ্ছে এবার হিরো কে 1। 1 হিরো। হ্যাঁ হ্যাঁ, 1 হিরো। সো আমি 1 কে কি করলাম, বোল্ড করে দিলাম। ওকে, আফটার দ্যাট এটা হচ্ছে 7। এখন কাকে চেঞ্জ করব? 2 আছে কয়বার? 3 বার। 0 আছে 2 বার, 1 আছে একবার। তো আমি কি করলাম, 2 কে চেঞ্জ করে দিলাম। তাহলে লিখবো যে 1 0 7। হ্যাঁ, 1 0 7 লিখলাম। আচ্ছা, তারপরে এখানে তখন আবার হিট। আবার হিট। আচ্ছা, আবার হিট হলে যা আছে তাই লিখে দিলাম। আচ্ছা, আফটার দ্যাট এবার পেজ হিট। পেজ হিট চেঞ্জ কর। চেঞ্জ হলো না। এখন কাউন্ট করেন কয়টা পেজ হিট, কয়টা ফল্ট, মানে ফল্ট কত হয়। পেজ হিট কয়টা আছে? 8টা। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। 10টা। হ্যাঁ, 10টা। তাহলে ফল্ট কত হয়? 22 মাইনাস 10। তাহলে 10 আর 12। 12টা। আচ্ছা, এবার সবাই মাইক অফ করে ফেলেন, এবার আমি একটু কথা বলি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি 3টা অ্যালগরিদম ইউজ করলাম। ঠিক আছে, এখন যদি বলা হয় যে কোন অ্যালগরিদমটা আসলে ভালো, তো ভালো বা মন্দ এটা জাজ করবো হচ্ছে একটা জিনিস চিন্তা করে, কার পেজ ফল্ট সবচেয়ে কম। যার পেজ ফল্ট সবচেয়ে কম সেই অ্যালগরিদমটা হচ্ছে ভালো। ঠিক আছে, তো প্রথমটার ক্ষেত্রে যদি চিন্তা করি, আমার ফিফোর ক্ষেত্রে পেজ ফল্ট ছিল 15। তারপরে যদি আপনি অপটিমালের কথা চিন্তা করেন, এর ছিল 9। এরপর ছিল হচ্ছে লিস্টে ছিল 12। তো এই তিনটার মধ্যে যদি ভালো বলি তাহলে আমি বলবো হচ্ছে অপটিমালকে ভালো। সেকেন্ড পজিশনে আছে লিস্ট, আর থার্ড পজিশনে থাকে ফিফো। ঠিক আছে, সো কম্পারিজন যখন করব তখন এইভাবে আমরা কম্পারিজনটা করব যে কোনটা দিয়ে কাজ আমি করছি বা কোনটার হিটটা বেশি। হিট বেশি থাকলে তো স্বাভাবিক আমার পেজ ফলটা কম হয়। হিট মানে কি, যে আমি পেজটা খুঁজে পেয়ে গেছি, এটা দিয়ে কিন্তু এটা বোঝায়। পেজ হিট হওয়া মানে হচ্ছে আমি পেজটা মেমোরিতে খুঁজে পেয়ে গেছি। আর পেজ যদি হিট না হয়, ইট মিনস যে আমি পেজটা খুঁজে পাই নাই, তখনই তোমরা সেটা মাইনাস করে দিচ্ছ। টোটাল স্ট্রিং থেকে আমি পেজ খুঁজে পাইছি 10টা, আর আমি খুঁজে পাইনি হচ্ছে 12টা পেজ। তো খুঁজে না পাওয়াটা কিন্তু আমার একটা মানে খারাপ দিক। আচ্ছা, আপনারা দেখেন একটু, আমি একটা মিনিট।
ম্যাডাম কি আছে? 1 মিনিট বলতেন। লিঙ্কনের নাকি নেট চলে গেছে। আচ্ছা, সো আমরা অ্যালগরিদমটা দেখতেছিলাম। আচ্ছা, এখন যদি আপনাদের আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এখন আপনাদের এক্ষেত্রে দুইটা জিনিস বলতে পারে যে অনেকের ক্ষেত্রে বলতে পারে পেজ হিট বের করেন, অনেকের ক্ষেত্রে পেজ ফল্ট বের করেন। তো সেক্ষেত্রে আপনারা বলবেন যে যার পেজ হিট সংখ্যা বেশি, মানে হিট মানে আমি কি বললাম যে আমি পেজটা মেমোরিতে খুঁজে পাইছি, আর ফল্ট মানে খুঁজে পাই নাই। তো খুঁজে পাই নাই এটা আমার একটা নেগেটিভ, একটা ড্রব্যাক। সো যার ড্রব্যাকটা কম, ঠিক আছে, তো সেক্ষেত্রে সে এফিসিয়েন্ট বেশি, আর যার ড্রব্যাকটা বেশি সে এফিসিয়েন্ট কম। এই চিন্তা ভাবনা করে যদি আপনাদের কম্পারিজনের কথা বলে এভাবে কম্পারিজন করে দিবেন। দুই তিনটা অ্যালগরিদমের কথা বলে বা দুইটা অ্যালগরিদমের কথা বলে। জি, যার ফল যত বেশি সে তত যত যার, কম হ্যাঁ, তত যার ভালো। ফল যত কম সে তত আর ভালো। এফিসিয়েন্টের কিন্তু যার পেজ হিট যত কম নাকি? পেজ হিট, পেজ হিট বেশি থাকলে ফল্ট অটোমেটিক কম হয়ে যায়। ও, ঠিক আছে, তাহলে হিট বেশি থাকলে ফল্ট অটোমেটিক কম হয়ে যায়। তো পেজ হিট বেশি থাকা একটা ভালো জিনিস, ভালো দিক, ঠিক আছে। আর তাহলে ফল্ট অটোমেটিক কম হবে। যেমন এটা পেজ হিট ছিল 10, কিন্তু অপটিমালের ক্ষেত্রে কত ছিল? অপটিমালের ক্ষেত্রে মনে হয় 12-13 ছিল, এই যে দেখেন। তো এটার এমনিতেও পেজ ফল্ট কম এসে পড়ছে, মানে এটা একটা একটার সাথে জড়িত। ভালো হলে দুইটাই হয়ে যাবে, কারণ এই দেখেন পেজ হিট বেশি হলে পেজ ফল্ট কম হয়, এর দেওয়া বোঝা যায় যে সে ভালো। তো কম্পারিজনটা দুই ভাবে করতে পারেন। পেজ হিট যার বেশি তার হচ্ছে পজিটিভ সাইড বেশি, যার পেজ ফল্ট কম তার পজিটিভ সাইড বেশি। এই চিন্তা করে তিনটা অ্যালগরিদমের মধ্যে কম্পারিজন করবেন। যদি কম্পারিজন আসে, হতে পারে যে আপনাকে শুধু বললো যে ফার্স্ট মানে ফিফো আর লিস্টের মধ্যে কম্পেয়ার করেন, তখন আপনি কি করবেন? তখন কোনটা ভালো, ফিফো আর যদি লিস্টের মধ্যে চিন্তা করি? ফিফো আর লিস্টের মধ্যে যদি করেন তাহলে তো মানে লাস্টেরটা তো লিস্ট ছিল, হ্যাঁ হ্যাঁ, তাহলে ফিফো ভালো। না লিস্ট ভালো। না আচ্ছা আচ্ছা, এটা নোট, List মানে এটা লিস্ট ভালো না। হ্যাঁ, লিস্ট ভালো। আচ্ছা, এখন কথা হচ্ছে বোথ বোথ অ্যালগরিদম করলেন, ধরেন আপনাদের কোন একটা কন্ডিশন এমন দিল যে বোথ অ্যালগরিদমের ক্ষেত্রে হিট আর ফল্ট সমান আসলো, হইতেই পারে দুটোটার ক্ষেত্রে সমান আসলো, তখন কোনটা ভালো মন্দ বলবেন? আচ্ছা, তখন আসলে ওরকম ভালো মন্দ বলার কিছু নাই। আপনি বলবেন যে অ্যাবভ সিনারিওর উপর বেস করে আমি যে অ্যালগরিদমই প্রয়োগ করি না কেন দুইটা রেজাল্টই সেম আসে। তো ইন দ্যাট কেস বোথ অ্যালগরিদম সুইটেবল ফর দিস সিনারিও। কোনোটা ভালো না কোনোটা খারাপও না, বোথ আর সুইটেবল, এই কথাটা বলে দিবেন। আচ্ছা, এখন আমরা যদি স্লাইডে ব্যাক করে, আমাদের মেইন যে স্লাইডটা ছিল বইয়ের স্লাইড, সো এইটা হচ্ছে আমার চ্যাপ্টারের। ম্যাম ফ্রেম সংখ্যা তো ফিক্স তাই না? হ্যাঁ, ফ্রেম সংখ্যা ফিক্স, এটা বলে দিবেন না। এখানে কথা হচ্ছে আমি তিনটা ধরে করছি, এটা আমার কোশ্চেনে বলে দিছে আমাকে তিনটা, আপনার জন্য চারটাও দিতে আচ্ছা পারে, পাঁচটাও দিতে পারে। আচ্ছা ঠিক আছে। ওকে, তো এখানে তিনটা করে করছি, তো আপনাদের তিনটা চারটা দিতে পারে, এটা আপনারা দেখে নেবেন। আর এই যে এখানে লেখা আছে যে এই দেখেন, জেনারেলি গুড অ্যালগরিদম এন্ড ফ্রিকোয়েন্টলি ইউজড, বেটার দেন ফিফো, ফিফোর থেকে বেটার বাট ওর্স দেন ওপিটি, মানে অপটিমালের থেকে এটা ওর্স। এই লিস্টের কথা বলে দিয়েছে, এটা জাস্ট কিছু ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দিছে। ওকে, 9 ইজ অপটিমাল ফর এক্সাম্পল। এই যে আমাদের এক্সাম পেজ ফল্টও আসছিল 9, এই যে এখানেও লিখে দিছে 9। তো এটার ব্যাপারে কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে দেওয়া আছে, সো আপনারা একটু দেখবেন, দেখলে হয়ে যাবে, আর তেমন কোনো কিছু নাই। এই ছিল আমাদের চ্যাপ্টারের এন্ড। সো এখানে কিছু থিওরি আছে, কিছু অ্যালগরিদম আছে, অ্যালগরিদমটা অবশ্যই অবশ্যই সবাই ফোকাস করবেন। আরেকটা কথা বলি, অ্যালগরিদমে স্ট্রিং যে আপনার শুধু নাম্বার দিয়ে দিবে এমন কোনো কথা নাই। হতে পারে এবিসিডি দিয়ে দিছে, হতে পারে রোমান সংখ্যা দিয়ে দিছে, যে কোনো ধরনের স্ট্রিং দিয়ে দিতে পারে। এক একটা ওয়ার্ডও একটা করে স্ট্রিং হিসেবে কাউন্ট করতে মানে হতে পারে যে প্রত্যেকটা ওয়ার্ড একটা করে মানে কি বোঝাচ্ছে। সো এটাও দেখবেন যে যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, টোটালটা কাউন্ট করবেন, কাউন্ট করে তার উপর বেস করে টেবিলটা ক্রিয়েট করে ফেলবেন, একদম ইজি। কিন্তু আমি আবারও বলতেছি, সবাই যদি ভুল করেন, ম্যাক্সিমাম পিপল ভুল করবেন লিস্টে যায়, লিস্টে যেয়ে ভুল করবেন তাও কোথায় জানেন? এই যে আমি দেখাই দিই, এই যে পরপর কতগুলো হিরো বেরোছে না, যে একবার 3 একবার 0 একবার 3 আবার 2, এইখানে যে সবাই মিক্স আপ করে ফেলবেন, ম্যাক্সিমাম পিপল এই কাজটা করবেন। এই জন্য বলতেছি
লিস্টের যে ম্যাথটা আছে ঠিক আছে, এটা একটু বাসায় প্র্যাকটিস করেন। আমি আপনাদের এই স্লাইডটা আপলোড করে দিচ্ছি অলরেডি, ঠিক আছে, দেখলেই পাবে। এখানে আমি এই যে একটু বড় করে লেখি নাম্বার, যে মনে করো 2 হিরো 2টা আমি একটু বড় করে লিখলাম অন্যগুলোর থেকে। আপনি বোঝার সুবিধার্থে এখানে একটা এক কাজ করতে পারেন, সার্কেল ইউজ করতে পারেন। ধরেন এই 3টা লিখে সার্কেল দিয়ে দিলেন যে এটা হিরো এখন বর্তমানে। আপনি আপনার বোঝার সুবিধার্থে যা ইচ্ছা করতে পারেন, সমস্যা নেই আমার কোনো, আচ্ছা ঠিক আছে। সো সার্কেল ইউজ করেন, রেক্ট্যাঙ্গেল ইউজ করেন, হোয়াট এভার, কালার করে দেন, কালার পেন্সিল ইউজ করেন, ঠিক আছে, খালি রেড কালার ইউজ করেন না, বাকি কালার পেন্সিল ইউজ করেন, সাইন পেন ইউজ করেন, যেটা মন চায় করেন, প্রবলেম নেই আমার কোনো। আপনি বুঝতে পারলে যথেষ্ট, আমি বুঝবো আপনারটা। সো এভাবে করে করতে পারেন, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। কিন্তু আমি আবারও বলতেছি, অপটিমালের থেকেও বেশি কথা হচ্ছে লিস্টটা সবাই প্র্যাকটিস করেন, কারণ যেহেতু এটা হিরো সিলেক্ট করার পর এটা একদম সবকিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে, যে আগের কিছু হিসাব করা হচ্ছে না। তো এই পর যখন আপনি এরকম হিরো হিসাব করবেন, তখন দেখবেন একটা প্যাচ লেগে যায় পরের গুলা করতে যায়। এই পর্যন্ত দেখবেন আধা টেবিল ঠিক আছে, আধা টেবিল ভুল হয়ে গেছে, কারণ একটা ফ্রেম ভুল হওয়া মানে কি পুরোটাই ভুল হয়ে যাওয়া। আর ইন কেস যদি এটা ধরেন, এটা তো তাও একটু লাস্টের দিকে সাইড থেকে পড়ছে, যদি ফার্স্টের দিকে সাইড থেকে হয় তাহলে তো পুরো টেবিলই বাদ। সো লিস্টটা সবাই আবারও বলতেছি একটু কেয়ার করে এটা একটু প্র্যাকটিস করবেন। আর কোনো কথা নেই। জি, অ্যাসাইনমেন্ট 01 এটা কি আমাদের? অ্যাসাইনমেন্ট 01 না 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 না, আপনাদের একটা সেকশন লেখা আছে তো সবকার। আমাদের সেকশন অ্যাসাইনমেন্ট সেকশন 0406 এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে 04 আর 06, এই যে এই দুটো, এটা হচ্ছে আপনাদেরটা। ওই আপনাদেরটা ডেডলাইন তো শেষ হয়ে গেছে। হ্যাঁ ওপরেরটা না না, ওএসডব্লিউ দেই নাই। আচ্ছা, এটা হচ্ছে আমার আরেকটা সেকশনে, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের দুই সেকশনের জন্য এটা, আর এটা হচ্ছে ইভিনিং এরটা। ওদের একটু পড়ার সিস্টেমটা আলাদা, তো ওদের জন্য আলাদা হবে আবার দেখি। তো এটা হচ্ছে 37, ওটা আলাদা। এটা কেউ সাবমিট করেন না, কিন্তু যারা বাকি আছেন এটার মধ্যে সাবমিট করেন না, নিজ সেকশন চোখে দেখে সাবমিট করে। আরেকজনের ম্যাম আমি তো কালকে মনে হয় ম্যাম অন্য জায়গায় সাবমিট করছি ম্যাম। ভালো হয়েছে, এখন আবার এটা সাবমিট বাবা, করেন। আর তুমি কি এত করবেন? সিনসিয়ার হয়ে এই ভুলটা কেমনে করলা? আবার এটার মধ্যে সাবমিট করেন। আর কি করবেন? আপনারা এই যে লেখা দেখেন না কেন? আমি ম্যাডাম, দেখেন কালার ইউজ করে আপনার লেখা জন্য দিয়ে দিছি। একটু তো পেশেন্স রাখতে হবে অ্যাসাইনমেন্টটা সাবমিট করার সময়। এই দেখেন কালারফুল দিয়ে একবার ইঙ্গিত করে দিছি যে সেকশন 04 আর 06। আর কি করতে পারি বলেন এবার? আমরা করি এই কাজ করা যাবে না, এটা যার যার সেকশনে তার। ওকে, আচ্ছা, আপনারা সাবমিট করে দিন, ঠিক আছে, আপনার সেকশন অনুযায়ী সাবমিট করে দিন। কুইজ 3 তো আমাদের শেষ হয়ে গেছে, এখন আমাদের লাস্ট একটা চ্যাপ্টার আছে মাস স্টোরেজ। এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট উইকে শুরু করে শেষ করে দিব। এরপর কুইজ 4 কন্ডাক্ট করব। তো ম্যাম সবাই একটা কথা ছিল ম্যাম। বলেন। সাইফুল, আমি বুঝি নাই কথা। এসডব্লিউ করতে চাচ্ছেন? আচ্ছা, এই তিনটাই করেন তাহলে সাইফুল। সাইবুল ভাই, তুমি কি বলো? তুমি কি ঠিক আছো? সাইফুল, এই যেটা দেওয়া আছে ঠিক আছে স্লাইডের, আমি এটা স্লাইড মনে হয় আপলোড দিছি কি দেইনি আমার একবার চেক করতে হবে। যদি দেওয়া না থাকে আমি এই যে ঘরগুলা খালি করে আপনাদের দিয়ে দিব, ঠিক আছে, এখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তারপরে যে নিচে মিলানোর ব্যবস্থাও আছে, ঠিক হয়েছে কিনা মিলাইতেও পারবেন। আমি এই স্লাইডটা আপলোড করে দিচ্ছি। সাইফুলের ফাইনালের প্রিপারেশন ডান, তো এইজন্য একটু না, সাইফুলের একটা জিনিসকে সাইফুলের চোখে আমি দেখতে পারতেছি, সাইফুল আমার ধারণা ঠিক আছে, সাইফুল রেজাল্ট ভালো করবো, সত্যি কথা যেটা। কিছু হ্যাঁ, না কিছু স্টুডেন্ট দেখলে বোঝা যায় না। তো তো আমার কাছে মনে হচ্ছে সাইফুলের প্রিপারেশন খুব ভালো চলতেছে, ইনশাআল্লাহ ভালো করবেন। আর বাকি সবাই ট্রাই করেন, হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ভালো না হয়ে যাইবো কই বলেন? আপনাদের অনলাইনের জন্য কত সুবিধা হয়ে গেছে যে এখন মার্কস এমনি এসে পড়বো, টেনশনের কিছু নাই। দাঁত ঝোঁকা দিলেই সব ফল পড়ে যাবে। আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টপ করে দিই।